নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা এটাকে কি শুধু একটা কবিতা বলা যায়? না, একদমই না। এটা আসলে ইতিহাসের বুকে ঘটে যাওয়া এক অন্যায়ের বিরুদ্ধে আগুনের মতো প্রতিবাদ। চলুন আজ আমরা একটু গভীরে যাই, দেখি ঠিক কোন পরিস্থিতিতে কি এমন ঘটেছিল যে তিনি এই অসাধারণ কবিতাটা লিখতে বাধ্য হলেন। তো প্রথমেই আসা যাক এর ভূমিকায়। যখন রবীন্দ্রনাথ আফ্রিকা লিখছেন তখন তিনি শুধু একটা মহাদেশের কথা ভাবছিলেন না। তার কাছে আফ্রিকা ছিল যুগ যুগ ধরে অত্যাচারিত, অপমানিত একটা সভ্যতার জীবন্ত প্রতীক। আর সেই সভ্যতার যে না বলা কষ্ট, যে চাপা কান্না, তাকেই তিনি যেন কথার মালা দিয়ে গেঁথেছিলেন। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। আসলে আফ্রিকার আয়না দিয়ে তিনি আমাদের গোটা মানব সভ্যতারই একটা ছবি দেখিয়েছেন। ভাবুন তো, কি অদ্ভুত একটা ছবি। একদিকে সৃষ্টির কত গৌরব, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে লোভ, শোষণ আর সাম্রাজ্যবাদের নিকষ কালো অন্ধকার। তো প্রশ্ন হলো, এত বড় একটা প্রেক্ষাপট, এত গভীর ভাবনা কে তুলে আনলেন কবিতার ছন্দে? এবারে আসি কবির কথায়, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জানেন, জীবনের শেষের দিকে এসে তিনি কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ভীষণভাবে সোচ্চার হয়েছিলেন। আর তার সেই যে প্রতিবাদী চেতনা, তারই এক বলা যায় সবচেয়ে শক্তিশালী প্রকাশ হল এই আফ্রিকা কবিতাটি। তবে একটা বিশেষ ঘটনা ছিল যা তার সংবেদনশীল মনে এতটাই নাড়া দিয়েছিল যে এই কবিতার জন্ম হতে বাধ্য হয়েছিল। তাহলে চলুন আমরা সেই প্রেক্ষাপটটা একটু দেখিনি। সালটা ছিল ১৯৩৫। হ্যাঁ, ১৯৩৫ সাল। ঠিক কী ঘটেছিল সে বছর? ইতালির যে স্বৈরশাসক ছিলেন মুসোলিনি, তিনি হঠাৎই আক্রমণ করে বসলেন আবিসিনিয়া, মানে আজকের ইথিওপিয়াকে। ভাবুন একবার, সভ্য বলে দাবি করা ইউরোপের এই নির্লজ্জ আক্রমণ রবীন্দ্রনাথকে যে কী পরিমাণ কষ্ট দিয়েছিল, আর সেই তীব্র যন্ত্রণা আর ক্ষোভ থেকেই জন্ম নিল আফ্রিকা। এবার আসি কবিতাটির সৃষ্টি আর তার প্রকাশের কথায়। তাহলে আমরা যদি সবটা একসাথে দেখি, ব্যাপারটা কি দাঁড়ায়? আফ্রিকা হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অসম্ভব শক্তিশালী প্রতিবাদী কবিতা, যেটা লেখা হয়েছিল ১৯৩৫ সালে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটা সরাসরি জবাব হিসেবে। আর এই মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন আফ্রিকার ওপর হওয়া বহু বছরের শোষণের ইতিহাস। চলুন মূল তথ্যগুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। এই কবিতাটাকে যদি এক লাইনে বলতে হয়, তাহলে বলা যায় এটা হলো একটি মহাদেশ এবং তার জনগণের ইতিহাসের কাব্যিক প্রতিফলন। কিন্তু এটা শুধু শুকনো ইতিহাস বলা নয়, মোটেও নয়, বরং ইতিহাসের পাতায় যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে এটা একটা জোরালো নৈতিক অবস্থান। তাহলে মূল বিষয়গুলো কি কি? কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার বিষয়বস্তু আফ্রিকা, আর সেই সঙ্গে মানব ইতিহাস আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর প্রেক্ষাপট হল ১৯৩৫ সালের সেই আবিসিনিয়া আক্রমণ। এই সবগুলো বিন্দুকে যখন আমরা একসাথে জুড়ি, তখনই কিন্তু কবিতাটার আসল শক্তিটা বোঝা যায়। শেষে একটা প্রশ্ন রেখে যায়। দেখুন, ইতিহাসের বইতে তো অনেক তথ্য থাকে, পরিসংখ্যান থাকে, যা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলেও যেতে পারে। কিন্তু আফ্রিকার মতো একটা কবিতা, সেটা কিভাবে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ইতিহাসের আবেগটাকে, সেই অন্যায়ের বোধটাকে এত জীবন্ত করে রাখে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।